হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেস দ্য হিন্দু নিউজ পেপার থেকে কী কী ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিএসসির জন্য সেগুলো আলোচনা করা হয়েছে। সেখান থেকেই আমি আজ তোমাদের সাথে এডিটোরিয়ালে একটি আর্টিকেল ডিটেলসে অ্যানালাইসিস করব। এই ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে জানাতে চাই, রাইস আইস একটা নতুন ইনিশিয়েটিভ শুরু করা হয়েছে। এটা হচ্ছে এই যে আর্টিকেলটা দেখছো, এটা কমপ্লিটলি তোমরা ইংলিশে দেখতে পাচ্ছ। সেম আর্টিকেল উইথ এক্স্যাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে তোমরা পেয়ে যাবে বেঙ্গলিতে। আর এই আর্টিকেলটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে রাইস আইএস এর এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনের সেকশনে গিয়ে ইংলিশ কিংবা বেঙ্গলিতে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এমনকি আজকের ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া থাকবে ফর বোথ ইংলিশ অর বেঙ্গলি, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। চলো তাহলে শুরু করা যাক আজকের আর্টিকেলের ইলাবোরেট ডেসক্রিপশন। তো আজকে আর্টিকেলটা ইটস অ্যাবাউট ওয়েন দ্য জাস্টিস স্টেপস আওয়ে। এই আর্টিকেলটা জিএস পেপার 2 পলিটির জন্য খুবই একটা ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে, এমনকি জিএস পেপার 4 এথিক্স পেপারের জন্য একটা ইম্পর্টেন্ট আর্টিকেল। এই অলরেডি আমরা যদি দেখি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স, তাহলে এখান থেকে অলরেডি প্রিভিয়াস ইয়ারে ইউপিএসসি কোয়েশ্চেন্স ফ্রেম করেছে। আমরা এক্সপেক্ট করছি যে জিএস পেপার 2 পলিটি থেকেও আসতে পারে, তো প্রবাবল কোয়েশ্চেন্সটাও আমরা দিয়ে রেখেছি। তো দেখে নিই ফার্স্ট ইয়ারে কি কোয়েশ্চেন্স এসেছে। 2018-এ আমরা যদি দেখি জিএস পেপার 4 এথিক্স থেকে কোয়েশ্চেন্সটা হচ্ছে হোয়াট ইজ মিন্ট বাই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, illustrate with examples the difference between the actual and potential conflicts of interest, 10 marks, 150 words এর। চলো তাহলে শুরু করা যাক। আর্টিকেলটার মূল তথ্যটা কি না, আর্টিকেলটার শুরুয়াতটা বা প্রেক্ষাপটটা যদি আমরা দেখি, তাহলে প্রথমেই আমরা জানবো যে ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেমের ইন্টিগ্রিটি যেটা, সেটা কিন্তু নির্ভর করে আছে পুরোপুরি ইম্পার্শিয়ালিটি প্রিন্সিপালের উপরে। তার কারণ হচ্ছে রিসেন্টলি আমাদের চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড আদার ইলেকশন কমিশনার্স অ্যাপয়েন্টমেন্ট, কন্ডিশনস অফ সার্ভিস অ্যান্ড টার্মস অফ অফিস অ্যাক্ট 2023 চ্যালেঞ্জড হয়েছে সুপ্রিম কোর্টে। সেভারাল পেটিশনস ওখানে ফাইল করা হয়। তার মধ্যে একটা বেঞ্চ যেখানে আমাদের অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত স্যার ওই থেকে নিজেকে রিকিউজ বা স্টেপ অ্যাসাইড করে সেই পেটিশনটা হিয়ার করার জন্য। তার মূল বক্তব্য ছিল তিনি যদি থাকেন তাহলে একটা পোটেনশিয়াল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডেভেলপ হতে পারে। অ্যাট দ্য সেম টাইম তিনি আরও একটা ডাইরেকশন দেন যে এই কেসটা যেখানে এই বেঞ্চের মধ্যে যেসব জাজেসরা আছে যারা ইন লাইন অফ সাকসেশন ফর দ্য অফিস অফ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার জন্য ইলেক্টেড হতে পারে, প্রবাবল চান্সেস আছে, তারা যেন না থাকেন। এর কেসটার একটার বক্তব্যটা কি না, একটার বক্তব্যটা হচ্ছে আমাদের ইট ইজ অ্যাবাউট অ্যাপয়েন্টমেন্ট অফ ইলেকশন কমিশনার, সিলেকশন প্যানেলে কোন মেম্বার থাকবে। তো আগে আমরা যদি দেখি সেই সিলেকশন প্যানেলে আমাদের অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে রাখা হতো। এই অ্যাক্টের মাধ্যমে সেটাকে রিপ্লেস করতে চলেছে ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার। তার ফলে কি হয়েছে না, একটা ক্রিটিক্যাল ডিবেট তৈরি হয়েছে রাউন্ড কিসের ওপরে না, জুডিশিয়াল এথিক্সের ওপরে, ডক্ট্রিন অফ নেসেসিটি ওপরে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আর্জেন্ট নেসেসিটি না একটা ক্লিয়ার লিগাল ফ্রেমওয়ার্ক অন জুডিশিয়াল রিকিউজাল ভারতবর্ষের মধ্যে। তাহলে আমরা এতক্ষণ ধরে দেখলাম প্রেক্ষাপটের পরে আমরা জানবো এই যে জুডিশিয়াল রিকিউজাল টার্মসে যেটা ইউজ হচ্ছে, যার মাধ্যমে বা নিজেকে আমাদের অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজেকে সরিয়েছেন, সেই টার্মসটা বক্তব্যটা কি। ফার্স্ট হচ্ছে জুডিশিয়াল রিকিউজাল একটা প্রসেস যার মাধ্যমে জাজ নিজেকে রিমুভ করছে কোন কেস থেকে, কোনো বি কেস থেকে, টু অ্যাভয়েড এনি চান্স অফ ডেভেলপিং বায়াসনেস। এটা কোত্থেকে উৎপত্তি না, অ্যানসিয়েন্ট রুল অফ ন্যাচারাল জাস্টিস, যেটা মানে হচ্ছে নেমো জুডেক্স ইন ক্যাসুয়া সুয়া, যার মানে হচ্ছে নো ওয়ান শ্যাল বি আ জাজ ইন দেয়ার ওন কজ। আমরা যদি দেখি ইন্ডিয়ান কোর্টস মানে কিছু বছর ধরে কিছু ফ্লেক্সিবল রুলস তৈরি করেছে। প্রথম না, মানাকলাল ভার্সেস ডক্টর প্রেমচাঁদ 1957-এ কোর্ট এখানে কি বলে না, স্মল ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট থাকলেও এনাফ হবে ফর অটোমেটিক ডিসকোয়ালিফিকেশনের জন্য। সেকেন্ড দেখবো কি না, রঞ্জিত ঠাকুর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1987-এ, সেখানে সুপ্রিম কোর্ট একটা প্র্যাকটিক্যাল টেস্ট নিয়ে এসে তার মাধ্যমে সে বলতে চাইছে যে রিকিউজাল বা ডিসকোয়ালিফিকেশন যদি কাউকে করা হতে পারে, তার জন্য থাকতে হবে রিয়েল লাইকলিহুড অফ বায়াস, মানে রিয়েল একটা চান্সেস প্রবাবিলিটি অফ বায়াস or reasonable apprehension of bias in the mind of a fair person rather than a very small or imaginary fear.
এরপরে আসছে আমরা এবার দেখব যে এর মূল বক্তব্যটা কোথায় আছে। মূল বক্তব্যটা এতক্ষণ ধরে দেখলাম জুডিশিয়াল রিকিউজাল যে টার্মসটা, সেটা কিন্তু কোথাও লিখিত রূপে আমাদের স্ট্যাচুটরি ল বা কনস্টিটিউশনে কোথাও মেনশন করা নেই। এটা কমপ্লিটলি জাজেস ওন কনসাইন্সের উপর নির্ভর করে আছে। যদি কিন্তু এর উল্টোটা কোথায়, ইউএসএ যদি আমরা দেখি সেকশন 455 অফ টাইটেল 28, সেখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করেছে যে জাজ মাস্ট ডিসকোয়ালিফাই হিমসেলফ যদি তার ইম্পার্শিয়ালিটিটা মাইট রিজনেবলি বি কোয়েশ্চেন যদি করা হয়। এরপরে দেখব কিছু কি পুরনো প্রেসিডেন্টস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডক্ট্রিন অফ নেসেসিটিটা আমি বুঝবো কিভাবে। না এখানে আমরা যদি দেখি ডক্ট্রিন অফ নেসেসিটি আর এথিক্স অফ রিকিউজালের মধ্যে একটা টেনশন ক্রিয়েট তো সবসময় হতে থাকছে। কিভাবে না এই ডক্ট্রিন অফ নেসেসিটিটা কি বলছে, বলছে যে জাজ মাস্ট হিয়ার আ কেস যদি তার কোনো কম্পিটেন্ট ফোরাম যদি না পাওয়া গিয়ে থাকে রিগার্ডলেস অফ দ্য পোটেনশিয়াল বায়াস। এটা কিন্তু আমরা যদি দেখি রেলিভেন্ট আর্লিয়ার কেসের মধ্যে, যেখানে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন অ্যাক্ট 2014 চ্যালেঞ্জড হয়েছিল কোন কেসের মাধ্যমে, না সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2015। এই কেসটা কারা শোনে, না 5 জাজ কনস্টিটিউশন বেঞ্চ এই কেসটা শোনায়। আর সেখানে লয়ার্স আক্সড, মানে যে লয়ার্সগুলো ছিলে তারা জাস্টিস আমার অনারেবল জাস্টিস জে এস খেহারকে বলে রিকোয়েস্ট করে কি রিকিউজ করার জন্য, বিকজ যদি তিনি থাকেন একদিনের মানে এখানে থাকেন, তার চান্সেস আছে এই কেসের মাধ্যমে প্রবাবলি আছে বিগত কোনো সময় তিনি চিফ জাস্টিস হতে পারেন। অ্যান্ড তার ফলে তার একটা ইন্টারেস্ট ডেভেলপ হতে পারে ওয়েদার দ্য কলিজিয়ান সিস্টেম থাকা উচিত না ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন থাকা উচিত। সেখানে অনারেবল জাস্টিস কেহার রিফিউজ করে স্টেপ অ্যাসাইড। তিনি দুটো কারণ দেখান। ফার্স্ট, না প্রত্যেকটা জাজ যে বেঞ্চ ওই বেঞ্চে যারা আছে তারা সেম প্রবলেম কিন্তু ফেস করছে, সেজন্য কলিজিয়াম যদি পিটিশন যদি ওন করে তাহলে পুরো প্রবলেমটাই কিন্তু কলিজিয়ামের ক্ষেত্রেই দাঁড়াবে। সেকেন্ড কি, না ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লাইড হচ্ছে। কিভাবে, না ডক্ট্রিন বলছে when no other court of equal power যেখানে পারসিস্ট করছে না, সেখানে জাজেসকে কেসটাকে শুনতে হবে ইভেন ইফ দেয়ার ইজ আ টেকনিক্যাল কনফ্লিক্ট, আদারওয়াইজ জাস্টিস উড বি ডিনাইড। নেক্সট তিনি এটাও জানান কি স্টেপিং অ্যাসাইড বা রিকিউজাল উইল বি আ রং প্রেসিডেন্ট। সেই ক্ষেত্রে যদি আমরা দেখি অনারেবল জাস্টিস কুরিয়ান জোসেফের একটা সেপারেট মত ছিল যে যদি জাজ রিকিউজ করে বা স্টেপ অ্যাসাইড করে, তিনি ক্লিয়ারলি এক্সপ্লেন করবে রিজনসটাকে লিখিতভাবে অন দ্য বেসিস অফ অ্যাজ কনস্টিটিউশনাল ডিউটি অফ ট্রান্সপারেন্সি আন্ডার দ্য ওথ অফ অফিস। সেক্ষেত্রে যদি আমরা দেখি এখনকার যে প্রেজেন্ট চিফ ইলেকশন কমিশনের যে কেস, সেখানে দুখানা অনারেবল চিফ জাস্টিস অলরেডি চোজেন টু রেস্কিউ, বাট এই জিনিসটা কিন্তু ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন কেসে কিন্তু হয়নি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোর্ট ইজ ট্রিটিং দ্য ম্যাটার ভেরি ডিফারেন্টলি। তো আমরা এতক্ষণ ধরে বুঝলাম জুডিশিয়াল রিকিউজালটা কি, ডক্ট্রিন অফ নেসেসিটিটা কি, অ্যান্ড ওয়ার ইট ইজ ডেভেলপিং দ্য কনফ্লিক্ট। এরপরে দেখব ক্রিটিক্যাল ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস কি কি আছে এর মধ্যে। ফার্স্ট, কনফ্লিক্ট দ্যাট অ্যাফেক্টস এভরিওয়ান। যদি আমরা দেখি সিনিয়রিটি রুল ফিক্সড বাই দ্য সেকেন্ড জাজেস কেসে প্রত্যেকটা সুপ্রিম কোর্ট জাজ কিন্তু কোনো না কোনো সময় চিফ জাস্টিস হওয়ার চান্সেস আছে। তাহলে কনফ্লিক্টটা কিন্তু পার্সোনাল রয়েছে না, এটা পুরোপুরি একটা ইন্টার ইনস্টিটিউশনাল কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। সেকেন্ড কি দেখবো, না প্রিএমটিভ ডাইরেকশন বাই দ্য চিফ জাস্টিস। কি সেটা, না যদি বাই অর্ডারিং দ্যাট ফিউচার বেঞ্চেস মাস্ট এক্সক্লুড জাজেস ইন দ্য লাইন অফ সাকসেশন, সেখানে কিন্তু চিফ জাস্টিস একটা মাস্টার অফ রস্টার হিসাবে কাজ করছে। রিকিউজাল কিন্তু প্রধানতভাবে নিজস্ব একটা ডিসিশন বোঝায়, সেটা কিন্তু কোনো কারোর উপর ডাইরেকশন হতে পারে না। থার্ড আমরা কি দেখবো, না আনসার্টেন ফিউচার। আনসার্টেন ফিউচারটা কি, না লাইন অফ সাকসেশনে যদি আমরা দেখি আজকের যে জাজ যার চান্সেস আছে প্রবাবল যে অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হওয়ার, সেটা কিন্তু যদি কোনো সময় তার রেজিগনেশন বা ডেথ বা ইল হেলথ হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে সেটা তো হচ্ছে না, সেটা কিন্তু আউটসাইড দ্য লাইন হয়ে যাচ্ছে। ফোর্থ দেখবো মাস্টার অফ দ্য রস্টার পাওয়ারে কি বলছে। ইভেন আফটার রিকিউজিং চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে কিন্তু সেই পাওয়ারটা থাকছে টু চুজ হুইচ বেঞ্চ উইল হিয়ার দ্য কেস। অ্যান্ড দ্য লাস্ট ইজ ল্যাক অফ আ ক্লিয়ার ল। আনলাইক ইউএস যেখানে কিনা ক্লিয়ারলি মেনশন করা আছে, ইন্ডিয়াতে কোনো অবজেক্টিফাইড করা নেই বা লিখিতভাবে কোনো স্ট্যাচুরি বা কনস্টিটিউশনও কোনো মেনশন করা নেই। এটা পুরোপুরি নির্ভর করছে পার্সোনাল সেন্স অফ জাজের ওপরে। আমরা ফর এক্সাম্পল কিছু দেখে নিই।
একটা রিকিউজাল যেটা হয়েছিল, জাস্টিস ইন্দিরা ব্যানার্জি অ্যান্ড অনিরুদ্ধ বোস রিকিউজ করেছিলেন নিজেদেরকে ফ্রম ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কেসে 2021-এ ডিউ টু দ্য পারসিভ লিঙ্কস। রিকিউজাল সেক্ষেত্রে রিফিউজ করে কারা না, জাস্টিস এম.আর. শাহ নিজেকে ডিক্লাইন করেছিল রিকিউজ ইন সঞ্জীব ভাট কেস 2023 ডিসপাইট পাবলিক ডিমান্ড। তার বক্তব্য ছিল যে পাবলিক ডিমান্ড অ্যালোন ইজ ইনসাফিসিয়েন্ট। জাস্টিস অরুণ মিশ্রা অলসো রিফিউজ রিকিউজাল ইন আ রিভিউ অফ হিজ ওন জাজমেন্ট। Big apprehension rejected in state of Punjab versus Davinder Pal Singh Bhullar 2011-এ কোর্ট বলে যে মিয়ার সাসপিশনস বা ইমোশনাল ডিস্ট্রেস কিন্তু জাস্টিফাই করতে পারে না রিকিউজাল প্রসেসকে বা রিকিউজালকে। ইম্প্যাক্টটা কি, এরপরে আমরা দেখব ইম্প্যাক্টটা কি পড়ছে বা ইমপ্লিফিকেশনসটা কি হচ্ছে। ইম্প্যাক্টটা হচ্ছে জুডিশিয়ারি অ্যান্ড পাবলিক ট্রাস্টের ওপরে না ইরোশন অফ ইনস্টিটিউশনাল অথরিটি। যদি ফ্রিকোয়েন্ট বা আনএক্সপ্লেন যদি রিকিউজাল হতে গিয়ে থাকে তাহলে জুডিশিয়ারি কিন্তু অ্যাভয়েড করছে, আমাদের ক্ষেত্রে এটাই লাগবে, ইজ অ্যাভয়েডিং পলিটিক্যালি সেন্সিটিভ কেসেস। সেকেন্ড কি না বেঞ্চ হান্টিং। বেঞ্চ হান্টিংটা কি করে, উইদাউট ক্লিয়ার রুলস লয়ার্সরা কিন্তু প্রেশার করতে পারে সার্টেন জাজেসকে টু রিকিউজ দেমসেলভস ইন অর্ডার টু গেট আ মোর ফেভারেবল চান্স টু গেট আ ফেভারেবল বেঞ্চ। থার্ড কি দেখবো, ট্রান্সপারেন্সি ডেফিসিট। ট্রান্সপারেন্সি ডেফিসিটটা কিভাবে না, ওরালি এগুলো সব কিছু চলছে ভার্বালি, বাট লিখিত রূপে ইজ রিটেন অর্ডার ইজ সাইলেন্ট। আর ফলে কি হচ্ছে না, একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে ইন পাবলিক রেকর্ড, দ্যাট ইজ অ্যাফেক্টিং দ্য ট্রান্সপারেন্সি অফ দ্য জুডিশিয়াল প্রসেস। এরপরে আমরা দেখব এই জিনিসটাকে ওভারকাম করার জন্য আমরা গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেসও দেখতে পারি, যেখানে যে এই জিনিসগুলো ভালোভাবে নথিভুক্ত করা হয়েছে যে কিভাবে কি মানে কি প্রসেসের মাধ্যমে তুমি নিজেকে জুডিশিয়াল রিকিউজ করতে পারো। ফার্স্ট হচ্ছে ইউনাইটেড স্টেটসে কি বলছে না, সেকশন 455 অফ টাইটেল 28 সেখানে বলছে কি একটা স্ট্যাচুরি স্ট্যান্ডার্ড করা রেখেছে জাজেসের ক্ষেত্রে টু ডিসকোয়ালিফাই দেমসেলভস ওয়্যার দ্য ইম্পার্শিয়ালিটি মাইট বি রিজনেবলি কোয়েশ্চেনড। সেকেন্ড দেখবো ইউনাইটেড কিংডম, সেটা কি বলছে না ফেয়ার মাইন্ডেড ইনফর্মড অবজারভার টেস্ট। সেটা কিনা একটা ফেয়ার মাইন্ড পার্সনের ক্ষেত্রে সে যদি দেখছে কেসটা যে একটা পার্সিয়ালিটি ক্রিয়েট করছে, সেখানে তার বক্তব্যটাকে ইম্পর্টেন্ট ভাবে ধরা হবে। জার্মানি কি বলছে না, পার্টিজ হ্যাভ আ স্ট্যাচুটরি রাইট টু চ্যালেঞ্জ আ জাজ for fear of bias and the decision is often made by the rest of the bench not the judge alone। মানে হচ্ছে এটা ডিসিশনটা বেঞ্চ নেবে, সিম্পল জাজ একা নিজের হাতে নিচ্ছে না। এরপরে আমরা দেখব ওয়ে ফরওয়ার্ড, কিভাবে এই জিনিসটাকে আমরা ওভারকাম করতে পারি। ফার্স্ট ইনাক্ট করব আর জুডিশিয়াল রিকিউজাল ল অর গাইডলাইন, যার মাধ্যমে ক্লিয়ারলি থাকবে এই অ্যাক্টের মাধ্যমে, এই ক্লিয়ার জুডিশিয়াল অ্যাক্ট বা ইস্যু বাইন্ডিং গাইডলাইন দেওয়া হবে সুপ্রিম কোর্টের মাধ্যমে। সেটা কি বলবে না, এই লটা অবজেক্টিভ কিছু গ্রাউন্ড লিস্ট করবে, ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, ফ্যামিলি লিঙ্ক, প্রায়ার অ্যাসোসিয়েশন, while keeping the reasonable apprehension of bias test in mind। সেকেন্ড কি দেখবো, ম্যান্ডেটরি রেকর্ডিং অফ রিজনস। সেটা কি না মেকিং ইট কম্পালসারি ফর আ জাজ টু গিভ ব্রিফ রেকর্ডেড রিজনস ফর রিকিউজাল। দিস উইল ইনক্রিজ ট্রান্সপারেন্সি। থার্ড দেখবো কি অ্যাপ্লিকেশনস অফ ডক্ট্রিন অফ নেসেসিটি। ডক্ট্রিন অফ নেসেসিটি অ্যাপ্লিকেশনসটাকে আমরা রেসপেক্ট দেবো এইভাবে নাকি ইনস্টিটিউশনাল কনফ্লিক্ট থাকলেও ইট শুড বি ওপেনলি অ্যাকনলেজড অফ দ্য কনফ্লিক্ট, যাতে পাবলিক আন্ডারস্ট্যান্ড করতে পারে এই ডিসিশনটাকে। ফোর্থ ইন্টারনাল একটা অ্যাডভাইজারি কমিটি হবে, কনসিডার ক্রিয়েটিং ইন্টারনাল অ্যাডভাইজারি কমিটি অফ দ্য সিনিয়র জাজেস, যেখানে এই যে জিনিসটা ডিসিশন যেটা নেওয়া হচ্ছে আমাদের রিকিউজাল ডিসিশন বাই দ্য চিফ জাস্টিস, অনারেবল চিফ জাস্টিস অর দ্য আদার জাজেস, তাদের বক্তব্য তাদের ওপরে অলরেডি একজন বেঞ্চের মাধ্যমে এই ডিসিশনটা স্বীকার করা হবে। ফোর্থ কি দেখবো, রেগুলার এথিক্স ট্রেনিং। সেটা কি না জাজেসগুলোকে ট্রেন করা হবে রেগুলারলি অন এথিক্স অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইস্যুর ওপরে। অ্যান্ড দ্য লাস্ট কি দেখবো, সেপারেশন অফ পাওয়ার্স ইন রোস্টার। এনশিওর করব যে মাস্টার অফ রোস্টার পাওয়ার ইজ এক্সারসাইজড অনলি আফটার দ্য রিকিউজাল ইস্যু, দ্যাট ইজ স্যাটেল। ফলে কি হবে, অ্যাপিয়ারেন্স অফ কনফ্লিক্ট ইজ কমপ্লিটলি রিমুভড হয়ে যাবে। এখান থেকে আমরা এটা ড্র করতে পারি যে জাস্টিস মাস্ট নট অনলি বি ডান, বাট অ্যাট দ্য সেম টাইম ইট শুড অলসো বি সিন টু বি ডান অ্যান্ড ডান ইন আ ফেয়ারলি।
remains the foundational of the judicial legitimacy. তো যদি আমরা রিসেন্ট রিকিউজাল শো করছে পার্সোনাল এথিক্স অ্যাট দ্য সেম টাইম, বাট একটা কিন্তু স্ট্রাকচারাল ভ্যাকিউম ক্রিয়েট করছে। তাই এই জিনিসটাকে আমরা যদি ওভারকাম করতে চাই, তো একটা প্রিন্সিপাল ট্রান্সপারেন্ট ফ্রেমওয়ার্ক শুড বি দেয়ার, and that will protect the Supreme Court's integrity, and at the same time it will long term একটা স্টেবিলিটি নিয়ে আসবে ইন্ডিয়াস ডেমোক্রেটিক প্রসেসে। তো আজকের এই ভিডিওটি পরে এখানেই ভিডিও আসতে চলেছে মেন্স ডিপ অ্যানালাইসিসের ভিডিও, যেখানে দ্য হিন্দু নিউজ পেপার থেকে ইম্পর্টেন্ট মেন্সের জন্য যেটা টপিক হবে সেটা ডিটেলসে আলোচনা করা হবে। এরপরে আসতে চলেছে প্রিলিমস বাইটের ভিডিও, যেখানে প্রিলিমস স্পেসিফিক টপিকস ডিটেলসে আলোচনা করা হবে উইথ পিওয়াইকিউ অ্যানালাইসিসের সাথে। আজকে এখানে আমি তাহলে শেষ করছি ভিডিওটি। থ্যাংক ইউ, অল দি বেস্ট।